নমস্কার, আমি শুভাশিস। আপনারা শুনছেন একটা গল্প হোক, বাংলা শ্রুতি সাহিত্যের সমাহার। আজ আপনাদের শোনাব সমরেশ মজুমদারের কাহিনী অবলম্বনে গল্প খেয়ালি। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। জংশন স্টেশন থেকে দুপুর 12:30 ট্রেন ধরলে ঠিক 3:45 সময় গমনপুরে পৌঁছে যাওয়া যায়। অগ্রিম জানতে পারলে ভদ্রলোক স্টেশনে লোক রাখবেন। গমনপুর থেকে খেয়ালি গ্রাম গাড়িতে মিনিট 15 পথ। ওই চিঠির উত্তরে জানিয়ে দিয়েছিলাম কবে যাচ্ছি। মুশকিল করলো মেল ট্রেনটা। সারাটা পথ খুঁড়িয়ে খুঁড়িয়ে কখন জংশন স্টেশনে ঢুকলো তখন 2টো বেজে গেছে। গমনপুরের ট্রেন তার অনেক আগেই বেরিয়ে গিয়েছে। কথা বলে জানা গেল এই লাইনের দিনে 2বার ট্রেন আসে। দ্বিতীয় ট্রেনটি ছাড়বে 5:45, গমনপুরে পৌঁছবে 9টায়। তা না হলে আজ রাতটা ওখানেই কাটাতে হবে। সেক্ষেত্রে কাল 12:30টার আগে ট্রেন নেই। স্থির করলাম সন্ধ্যের ট্রেনই ধরব। রাত 9টায় পৌঁছে 15 মিনিট বাসপথ নিশ্চয়ই ম্যানেজ করা যাবে। ধরে নেওয়া যাচ্ছে অরুণেশ্বরবাবুর লোক অত রাত পর্যন্ত অপেক্ষা করবে না। ট্রেনের চেহারা এবং গতি ছ্যাঁকড়া গাড়িকেও হার মানায়। গাড়ির যাত্রীরা কোনো বিশেষ পরিচয়ের নয়। টুকরো টুকরো কথাবার্তায় জানা গেল দিন দুয়েক খুব বৃষ্টি হওয়ায় ওই দিকের অনেক রাস্তা এখন প্লাবিত। জানা গেল গমনপুরে কোনো হোটেল নেই। ট্রেন ঠিকঠাক সময়ে স্টেশনে পৌঁছালে আবিষ্কার করলাম আমাকে নিয়ে মাত্র 2জন যাত্রী প্ল্যাটফর্মে পা দিল। টিম টিম আলোর বাইরে পৃথিবীটা ঘন অন্ধকার। একজন কর্মচারী গম্ভীর মুখে লুঙ্গির ওপর ইউনিফর্ম পরা দাঁড়িয়ে এমনভাবে দেখছেন যেন ট্রেনটা তার পৈতৃক সম্পত্তি। ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেলে ভদ্রলোকের সামনে গিয়ে বললাম নমস্কার। ভদ্রলোক এমনভাবে মাথা উঁচু করে তাকালেন যে তাকে ঐতিহাসিক চরিত্র বলে মনে হলো। আমি খেয়ালি গ্রামে যেতে চাই, কোথায় বাস পাওয়া যাবে? কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে কোনো হোটেল নেই, ধর্মশালা নেই। স্টেশনের ওয়েটিং রুমের অবস্থা খুবই খারাপ, তাই হাঁটতে শুরু করুন। 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। ভদ্রলোক তার অফিসের ঘরের দিকে লম্বা লম্বা পা ফেলে চলে গেলেন। স্টেশনের বাইরে এলাম। 2টো দোকান দেখতে পাচ্ছি তারার আলোয়, যাদের ঝাঁপ বন্ধ, লোকজন নেই। পাশেই রেল কোয়ার্টার্স, সেখানে রেডিওয় হিন্দি গান বাজছে। ওই ভদ্রলোক সম্ভবত ওখানেই থাকেন। এই সময় একটা সাইকেল দ্রুত চলে গিয়ে ব্রেক কষল। ট্রেন চলে গেল? আমার উদ্দেশ্যে নয়, তবু উত্তর দিলাম হ্যাঁ। যাস শালা, আজও সটকে গেল। রাস্তার যা হাল অবস্থা, কিছুতেই জোরে আসতে পারলাম না। আপনি এখানে থাকেন? জিজ্ঞাসা করলাম। এখানে মানে আরামপুরে, 4 মাইল দূরে। আপনি? ওই ট্রেন থেকে নেমেছি, যেতে চাই খেয়ালি গ্রামে, বিনীত ভঙ্গিতে বললাম। ভদ্রলোক বলে মনে হচ্ছে। এত রাত্রে হাঁটতে পারবেন? রাস্তাটা যদি বলে দেন। উঠুন, পেছনে বসুন। 1 মাইল এগিয়ে দেব, তারপর আমি বাঁ দিকে আর আপনি ডান দিকে। খেয়ালিতে কার বাড়ি যাবেন? ততক্ষণে স্যুটকেস নিয়ে ক্যারিয়ারে উঠে বসেছি। বললাম অরুণেশ্বর বিশ্বাস। ও, ভদ্রলোকের জলজান্ত ছেলেটা হুট করে মরে গেল, তা খবর দেননি কেন? দিলে নিশ্চয়ই লোক পাঠাতেন স্টেশনে। প্যাডেল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করলো লোকটা। জবাব দিলাম না। দিলে অনেক কিছুই বলতে হতো। আমি অন্ধকার দেখছিলাম। শহরে বসে এই অন্ধকার কল্পনা করা যাবে না। লক্ষ্য করলাম একটু একটু করে মেঘ ছড়াচ্ছে আকাশে, ফলে তারার আলোতে নিভতে শুরু করেছে। খারাপ রাস্তায় চাকা পড়ে শরীর লাফাচ্ছে। একটু পরে লোকটা থামলো। এবার আপনি ডান দিকের রাস্তা ধরে চলে যান, খেয়ালির আগে কোনো গ্রাম নেই। আমি নেমে দাঁড়াতেই সে নিমেষের মধ্যে হারিয়ে গেল অন্ধকারে। তারপাশে একটা পাঁক দিয়ে দেখলাম কোনো আলো নেই। যেটাকে রাস্তা বলে গেল লোকটা, সেটা মাটির।
যা কাদা হয়ে আছে এবং 5 হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। এর চেয়ে প্ল্যাটফর্মে বসে থাকা অনেক বেশি স্বস্তির ছিল। হাঁটা শুরু করলাম। প্রায়ই জুতো ডুবে যাচ্ছে কাদায়। প্রথম দিকে জুতোর জন্য যে মায়া হচ্ছিল, পরে তা থাকলো না। যা হচ্ছে হোক, পৌঁছাতে যখন হবে তখন না, এসব ভেবে লাভ নেই। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আওয়াজটা কানে এলো। দুপাশের মাঠে ঢাকা অন্ধকার। ডান দিকে মাঠে একটা ব্যাঙ প্রবল আর্তনাদ করছে। ব্যাঙের ডাক শুনেছি আর্তনাদেই প্রথম। সম্ভবত সাপের পেটে যাচ্ছে বলে ওরকম প্রবল আর্তনাদ করেছে। তখন খেয়াল হলো, অন্ধকারে পায়ের সামনে সাপ পড়লেও তো বুঝতে পারবো না। দ্রুত হাঁটলে ছোবল মারার সুযোগ পাবে না, সে চেষ্টাই করলাম। তারপরে চলে এলাম বড় গাছের মাঝখানে। ওখানে কি গাছ চেনা অসম্ভব। ওগুলো কি গাছ তো চেনা সম্ভব নয়, তবে বেশ ঝাঁকড়া। গাছের নিচে আসতেই কান্না কানে এলো। যেহেতু ওটার ওপর থেকে ভেসে আসছে, তাই পাখির কান্না বলেই বোধ হয়। পাখি যে মানুষের গলার কাছাকাছি কাটতে পারে তা তো আগে জানতাম না। শরীরে কাঁটা ফুটলো। আমি ভূত প্রেত নিয়ে কখনোই মাথা ঘামাবার প্রয়োজন অনুভব করিনি। ভূত ও ভগবান দুটোই দুর্বল চিত্ত মানুষের কল্পনায় তৈরি, কিন্তু পরিবেশ কখনো কখনো এদের অস্তিত্ব তৈরি করতে সাহায্য করে। এই অন্ধকারে গোঙানি, পাতার খসখস শব্দ, পায়ের তলায় কাদা মাটি একত্রিত হয়েছে ছেলেবেলা থেকে শুনে আসা ভূতের গল্পগুলোকে মনে আসতে সাহায্য করে। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু কানের পর্দা থেকে গোঙানির আওয়াজটা কিছুতেই দূর হচ্ছিল না। শেষ পর্যন্ত কিছু ঘর বাড়ি চোখে পড়ল। বুঝলাম আমি গ্রামে ঢুকেছি। এই গ্রামের নাম খেয়ালি হলেও হতে পারে, কিন্তু কিন্তু বাড়িগুলোর দরজা জানলা বন্ধ, আলো জ্বলছে না। এখন রাত 12টার কাছাকাছি। গ্রামের মানুষ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। কেউ আছেন? কেউ আছেন? বিস্তর ডাকাডাকির পর সাড়া মিলল। দুজন বেরিয়ে এলেন। একজনের হাতে হ্যারিকেন, দ্বিতীয়জনের লাঠি। আমার অবস্থা দেখে বোধহয় ওরা বুঝতে পারলেন আমি দুর্বৃত্ত নই। হ্যাঁ, গ্রামের নাম খেয়ালি, আর অরুণেশ্বর বাবু থাকেন দক্ষিণ পাড়ায়। সামনের মোড় দিয়ে ডান দিক দিয়ে গেলে দক্ষিণ পাড়া, সবচেয়ে বড় বাড়িটা তার। ওর পিতামহ জমিদার ছিলেন। সেই সঙ্গে ওরা আমার পরিচয় জানতে চাইলে আমি বললাম মহাভাপরে। বানিয়ে বললাম আমি ওর সঙ্গে ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলতে এসেছি। ওরা আমাকে বিদায় দিয়ে ভেতরে ঢুকে গেলেন। লক্ষ্য করেছিলাম কথা বলার সময় দুজনের চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দেখছে, আর সে দৃষ্টি স্বাভাবিকও ছিল না। দক্ষিণ পাড়ায় ঢুকে একই দৃশ্য। কোনো বাড়িতে আলো জ্বলছে না। বইয়ের পাতায় ভুতুরে গ্রামের যে বর্ণনা থাকে হুবহু তাই। শেষ পর্যন্ত অন্ধকারে বিশাল বাড়িটাকে ঠাউর করলাম। কোথাও কোনো আলো নাই। ছাদের দিকে তাকাতেই একটা সাদা বস্তু নড়তে দেখলাম। তার মাথা মুন্ডু বুঝতে পারছি না, শুধু ছাদের এক পাশ থেকে অন্যদিকে সরে যাচ্ছে আর ফিরে আসছে। আমি দ্রুত বাড়ির গেটে আওয়াজ করতে লাগলাম, বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে? দরজা খুলুন। বেশ কয়েকবার চিৎকার করার পর হঠাৎ দোতলা থেকে একটা টর্চের তীব্র আলো আমার চোখে এসে পড়ল। আর আমার চোখের ওপর হাতের আড়াল রেখে দেখার চেষ্টা করতেই গলার স্বর শুনে ফেললাম, কে কে ওখানে? কি চাই? আমি শহর থেকে আসছি। অরুণেশ্বরবাবু আমায় আসতে লিখেছিলেন। নাম বলুন। বললাম। তারপরে হুকুম হলো, কার্তিক, দরজা খুলে ভেতরে নিয়ে আয়। মিনিট 2 বাদে দরজা খুলল। একটা হ্যারিকেন এগিয়ে এসে গেটের তালা খুলে সরে দাঁড়াতেই আমি ভেতরে ঢুকলাম। তারপর তালা লাগিয়ে লোকটা হাত বাড়ালো, ওটা দিন। এতটা পথ যখন বইতে পেরেছি তখন বললাম, থাক, নাও কথার হুকুম। ওর ভেতরে অস্ত্র থাকতে পারে। তর্ক না বাড়িয়ে লোকটা আমার সুটকেস হস্তগত করলো। কেউ এই বাড়িতে লুকিয়ে অস্ত্র নিয়ে আসবে এমন সম্ভাবনা আছে নাকি? ভেতরে ঢোকার পর হ্যারিকেনের আলোয় বাঁধানো উঠোন চোখে পড়ল। দুপাশে বারান্দা। যে ভদ্রলোক দরজায় দাঁড়িয়ে রয়েছে তার পরনে ফতুয়া আর ধুতি। বয়স 60 পেরিয়েছে। হাত বাড়িয়ে বললেন, আমার চিঠিটা কি সঙ্গে আছে? ছিল, দিলাম। সেটার ওপর চোখ বুলিয়ে ভদ্রলোকের গলার স্বর বদলে গেল। ও হো, আমার লোক গিয়েছিল স্টেশনে। দুপুরের ট্রেনে আসার কথা।
না দেখে ফিরে এসছে। আপনি এই অন্ধকারে কাদায় ভরা রাস্তায় এলেন কি করে? অল্প কথায় ঘটনাগুলো জানালাম। স্টেশনে বসে রাত না কাটিয়ে হেঁটেই আসতে পারবো ভেবে এগিয়েছিলাম। রাস্তার অবস্থা জানলে আর পা বাড়াতাম না। ও, আপনার ভাগ্য খুব ভালো, সশরীরে পৌঁছতে পেরেছেন। যাক, এখন পোশাক পাল্টে একটু থিতু হয়ে বসুন। রাতের খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। কাল সকালে কাজের কথা হবে। কার্তিক বাবুকে স্নানঘর দেখিয়ে দে। ভদ্রলোক আর দাঁড়ালেন না। ওর জুতোর শব্দ মিলিয়ে যাওয়া মাত্র গাড়িটা ভয়ঙ্কর রকম চুপচাপ হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর আমাদের জন্য খাবার নিয়ে এলো কার্তিক। মাছ ভাজা, গোটা তিনেক রুটি, ডাল, বেগুন ভাজা আর সামান্য ক্ষীর। কার্তিক বিনীত ভঙ্গিতে বলল, হেসেল তুলে দিয়েছিল। সবার খাওয়া তো হয়ে গিয়েছে, কোনো মতে এইটুকু আপনার খুব অসুবিধে হবে। আমাকে তো সারা রাত মাঠে ঘাটে থাকতে হয়, এই তো অমৃত পাওয়া। আপনি খুব ভাগ্যবান বাবু। কেন এত রাত্রে কুলকুলির মাঠ ভেঙে সশরীরে এলেন? কেন, ওখানে কি হয়? আত্মারা থাকেন। ও না, তাদের সঙ্গে দেখা আমার হয়নি। খাওয়া শুরু করলাম। আচ্ছা কার্তিক, তোমাদের গ্রামের মানুষরা এত তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়েছে কেন বলো তো? মনে হচ্ছে বাইরে কাউকে ভয় করছে সবাই। আপনি আপনি সব বড়বাবুর মুখে শুনবেন। কার্তিক নড়ে উঠল। আপনি খাওয়া হয়ে গেলে দরজাটা বন্ধ করে দেবেন। থালা বাসন কাল সকালে নিয়ে যাবে। এরিকেন অসুবিধা হলে জেলে রাখবেন। আচ্ছা, বলে কার্তিক চলে গেল। ঘুম ভাঙলো বেশ বেলা করে। অতটা কাদা জলে হাঁটাহাঁটি করে শরীর বোধহয় আরাম চাইছিল। দেখলাম বেশ রোদ উঠেছে। বাথরুমে গিয়ে তৈরি হয়ে নিলাম। কথাগুলো যদি সকালেই হয়ে যায় তাহলে দুপুরের ট্রেন ধরে ফিরে যাওয়া যাবে। ঘুমটা দেওয়া এক মহিলা, কাজের মহিলা হয়তো, চা নিয়ে এলো ট্রেতে। শুধু চা নয়, সঙ্গে ফুলকো লুচি, বেগুন ভাজা আর ক্ষীর। বুঝলাম এ বাড়িতে দুধের কোনো অভাব নেই। কিন্তু সকালে প্রথম চায়ের সঙ্গে এত ভাজাভুজি খাওয়ার অভ্যাস আমার নেই, তাই ফিরিয়ে নিয়ে যেতে বললাম। সেই লোকটি একটু ইতস্তত করছিল। বললাম, না, আমি ওসব খাই না। বৌদিমণি রাগ করবেন। বৌদিমণি কে আমি তো জানি না। বললাম, তাকে বুঝিয়ে বলো। অনিচ্ছা সত্ত্বেও অনিচ্ছা নিয়ে সে চায়ের কাপ নামিয়ে ট্রেন নিয়ে চলে গেল। চা শেষ করে কার্তিক দরজায় এলো। বড়বাবু বাগানে অপেক্ষা করছেন। বাগানটি ফুলের নয়, নানান ধরনের সবজি চারপাশে। তার মধ্যে সবচেয়ে বড় বেঞ্চি, যার একটায় বসে আছেন অরুণেশ্বর বাবু। আমায় দেখিয়ে বললেন, ঘুম হলো? হ্যাঁ, খুব ক্লান্ত ছিলাম তো তাই। বসুন। হ্যাঁ, প্রথমে আপনার পরিচয় একটু বিশদে শুনি। হ্যাঁ, আমি যা লিখেছি তার বেশি তো কিছু বলার নেই। আপনার বয়স 39। এতদিন বিয়ে থা করেননি কেন? উদ্যোগ নেওয়ার কেউ ছিল না, নিজের ইচ্ছেও হয়নি। বাড়িতে কে আছেন? বাড়ি নয়, ফ্ল্যাট। একজন কাজের লোক, অবশ্য তাকে কাজের লোক বলা চলে না। আমি বাল্যকাল থেকে তাকে চিনি। মা বাবা পূর্ব পাকিস্তান থেকে আসতে চাননি, ওখানেই মারা গিয়েছেন বয়স হওয়ায়। কাশিদাকে পাঠিয়ে দিয়েছিলেন আমি চাকরি করার পর। আপনার সম্পর্কে খোঁজ খবর করার তাহলে ওই কাশিদাস ছাড়া কেউ নেই? না, আমি ঠিক জানি না। আপনি বড় ওষুধ কোম্পানিতে একটা জেলার প্রতিনিধি। চিঠিতে যে মাইনের কথা লিখেছেন খুব ভালো। একা লোক, কী করেন অত টাকা দিয়ে? বছরে একবার ভারতবর্ষ দেখতে যাই, বড় হোটেলে উঠি, বেশ খরচ হয়। হ্যাঁ, এবার বলুন, আপনার কিছু জিজ্ঞাসা আছে? হ্যাঁ, আপনি লিখেছেন উনি আপনার মেয়ের মতো, ব্যাপারটা কি? আর কত বয়স, কি করেন? ছবিতে বয়স বোঝা যায়নি, মনে হচ্ছে খুব কম বয়সী। সেক্ষেত্রে আমার আপত্তি আছে। কিন্তু আপনি লিখেছেন যে আপনার বয়স এখন 76। ছবির মেয়েটি আপনার মেয়ে হওয়া অস্বাভাবিক। তাই তাই ঠিকই। ওটা আমার মায়ের বছর সাতেক আগের তোলা ছবি। এখন বয়স 30। ও, এই 7 বছরে যে আমার কিছুতেই ক্যামেরার সামনে আনতে চাইনি। এই 7 বছরে যে কিছুতেই ক্যামেরার সামনে যেতে চাননি।
বলেই ওটা পাঠাতে বাধ্য হয়েছি। অবশ্য বয়স বাড়া ছাড়া কোনো পরিবর্তন হয়নি। আমি চুপ করে দেখছিলাম ওকে। বার্ধক্যেও উনি সুপুরুষ। তিনি বললেন, বছর 7 আগে আমি আমার ছেলের বিয়ে দিয়েছিলাম। আমার একমাত্র সন্তান। মামার বাড়িতে মানুষ হওয়া শিক্ষিতা সুন্দরী মেয়েটিকে পুত্রবধূ হিসাবে নিয়ে এসেছিলাম এ বাড়িতে। সেদিন ওদের কাল রাত্রি আলাদা থাকতে হয়। ছেলে গেল বন্ধুদের সঙ্গে যাত্রা শুনতে স্টেশনের ধারে। মাঝরাতে ফেরার সময় জঙ্গলের পথে এসে খুন হয়ে গেল। বৃদ্ধ চুপ করলেন, করে থাকলেন কিছুক্ষণ। সে কি, কেন? ও ভুল করেছিল। যে পার্টি খুন করে তার অন্য কাউকে খুন করতে চেয়েছিল। অন্ধকারে বুঝতে পারিনি, ওরা পরে অনুতপ্ত হয়েছে। কিন্তু আমার ছেলে তো চলে গেল। এই হত্যার বদলা নিতে মারামারি চলল কিছুদিন। তারপর রাজনৈতিক খুনোখুনি বলে পুলিশ হাত গুটিয়ে নিল। আমার পুত্রবধূর ফুলসজ্জা হলো না। তার মামা এসেছিলেন খবর পেয়ে, জিজ্ঞাসা করছিলেন এই অবস্থায় মেয়েটির কি হবে। আমি বলেছিলাম, বৌমা যদি আপত্তি না করেন তাহলে আমি আমার মেয়ে ভেবে মাথায় করে রাখবো। আমার তো আর কোনো মেয়ে নেই। স্ত্রী চলে গেছেন, ছেলেও গেল। তিনি থাকলে আমি বাঁচতে পারবো। সেই থেকে তিনি এখানে আছেন। কিন্তু আমার বয়স হচ্ছে, আমার পরে আর তার কি হবে, এই ভাবনা থেকেই আমি কাগজে বিজ্ঞাপন দিয়েছি। কিন্তু বিজ্ঞাপন বা তার পরে চিঠিতে এসব প্রকাশ করেননি। কারণ আমার পুত্রবধূকে আমি বিবাহিতা বলে মনে করি না। বিয়ের লগ্ন ছিল মধ্যরাতের পরে। এসব চুকতে গিয়ে ভোর হয়ে আসে, আর দিনের বেলায় ফিরে আসে এ বাড়িতে। সেই রাত্র কাল রাত্রির সব অর্থে সে তো শেষ হয়ে যায়। মেয়েটা নিজে বিবাহিত ভাবার অবকাশই পায়নি। বৃদ্ধ আমার দিকে তাকালেন। অবশ্য আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন। আমি সত্যি কৌতূহলী হয়েছিলাম। পুত্রবধূকে উনি মেয়ে বলে মনে করেন, উনি আবার বিয়ে দিতে চাইছেন। এরকম ঘটনা সচরাচর ঘটে না। বললাম, এই ছবি 7 বছর আগের এখন? নিশ্চয়ই। বৃদ্ধ গলা তুললেন। কার্তিক। কার্তিক এসে হাজির হয়ে বললেন, মাকে মাকে একবার এখানে আসতে বলো তো। মাথা নেড়ে সে চলে গেল। জিজ্ঞাসা করলাম, একটা প্রশ্ন। কাল রাতে এই গ্রামে ঢোকার পর লক্ষ্য করেছি সবাই যেন ভয়ে সিটিয়ে আছেন, হাতে অস্ত্র নিয়ে বেরোচ্ছেন। কোথাও 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 আগুন জ্বলছিল না? ব্যাপারটা কি? মানুষ ভয় পেয়েছেন। অরুণেশ্বরবাবু মাথা নাড়লেন, বললেন, মানুষ ভয় পেয়েছে। কিসের ভয়? ডাকাতের? না, রাজনৈতিক দলগুলোর জঙ্গি ভাব দেখানোর পর এই অঞ্চলে কেউ ডাকাতির কথা ভাবতেই পারে না। বছর 5 আগে এক রাতে 8 জন ডাকাতকে পিটিয়ে মেরে ফেলেছিল পার্টির ছেলেরা। তারপর থেকে ভয় দূর হয়েছে। তাহলে এই গত 6 মাসে এই গ্রামে 3টি মানুষ বাইরে মারা গিয়েছে। ছুরি বা গুলিতে মৃত্যু হয়নি। শরীরের কোথাও সামান্য ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। প্রতিটি ঘটনাই ঘটেছে রাত্রে। পুলিশ তদন্ত করেছে, রহস্য উদ্ধার করতে পারেনি। ফলে গুজব ছড়িয়েছে গ্রামের রাস্তায় দুষ্ট আত্মা ঘুরে বেড়াচ্ছে। ফলে সন্ধ্যার পরে দরজা জানলা বন্ধ করে সবাই চলে যাচ্ছে। সন্ধ্যার পর সবাই দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। আজ সকালে কয়েকজন খোঁজ করতে এসেছিলেন কাল রাত্রে সত্যি কোনো অতিথি এ বাড়িতে এসেছিলেন কি না। যদি আসে তাহলে বেঁচে আছে কি। দেখুন, আমি এসব বিশ্বাস করি না, কিন্তু আমি গোয়েন্দা নই। অরুণেশ্বরবাবুর কথার মাঝখানেই তাকে দেখতে পেলাম। বাগানের ভিতর দিয়ে নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছেন। বিন্দুমাত্র সাজগোজ ছাড়াই সে চোখ টানছে। না, ছবির সঙ্গে তার কোনো পার্থক্য নেই, তবে একটু শীর্ণ আর বেশি ফর্সা মনে মনে হচ্ছে। এত ফর্সা যে রক্তে হিমোগ্লোবিন বেশ কমে গেছে। সে এসে বলল, ডেকেছেন? গলাটি মিষ্টি বেশ। ও হ্যাঁ, বসো বসো মা। বেঞ্চির একটি পাশ দেখিয়ে বললেন, অরুণেশ্বরবাবু। সে বসলে বৃদ্ধ বললেন, ইনি আমাদের অতিথি, শহর থেকে এসেছেন। হাত জোর করে সে নমস্কার করল। আমিও প্রতি নমস্কার করলাম।
গত রাত্রে আপনার খেতে অসুবিধা হয়েছে বলে আমরা দুঃখিত। ছি ছি, দোষ তো আমারই, না জানিয়ে মাঝরাতে এসছি। অবশ্য খেতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি। অরুণেশ্বরবাবু বললেন, আপনার আসার কথা ছিল বিকেলে, রাতে আসছেন জানলে নিষেধ করতাম, তেমন হলে স্টেশনে রাত কাটাতে বলতাম। সে আমার দিকে তাকালো। হ্যাঁ, কাল কাল ভাগ্য আপনাকে সাহায্য করেছে। প্রতিবাদ করলাম, এ কি বলছেন? অকারণে আমাকে কেউ খুন করবে কেন? ঠিকই তো, না কোনো যুক্তি নেই। থানার দারোগা যখন কেউ অনেক অনুসন্ধান করেও কিছু পেলেন না, তখন উপদেশ দিয়ে গিয়েছেন, বাড়ির ভেতর থাকলে কোনো বিপদ হচ্ছে না, তখন রাত বিরেতে বাইরে না গেলেই ভালো। যাকে আপনারা কথা বলুন, আমি আমার কাজটা একটু সেরে আসি। কথাগুলো বলে উঠে গেলেন অরুণেশ্বরবাবু। ওর দিকে তাকালাম, দেখলাম সে স্থির চোখে আমাকে দেখছে। জিজ্ঞাসা করলাম, আপনি নিশ্চয়ই জানেন আমাকে কেন উনি আমন্ত্রণ জানিয়েছেন? জানি, আপনার চিঠিগুলো উনি আমাকে পড়িয়েছেন। ও, তাহলে আপনার আপত্তি নেই? আমার কথা পরে, এখানে আসার পরে বাবা নিশ্চয়ই আপনাকে সব কথা বলেছেন। চিঠিতে লিখলে কি আসতেন জানি না, তবে কৌতূহল নিশ্চয়ই হতো। শ্বশুর পুত্রবধূকে নিজের মেয়ে বলে ভেবে নিয়ে আবার তাকে সংসারী করতে চাইছেন। ব্যাপারটা একটু অভিনব। হ্যাঁ, আপনি আর কিছু জানতে চান? সাধারণত বিধবা হওয়ার পর মেয়েরা বাপের বাড়ি ফিরে যান। আপনি তো তার সঙ্গে একটি রাতও থাকেননি। আপনি এখানে রয়ে গেলেন কেন? প্রথম কথা, আমার কোনো বাপের বাড়িই ছিল না, থাকতাম মামার বাড়িতে। এখানে আমি পিতৃস্নেহে পেলাম আমার নিজের বাবার স্মৃতি ঝাপসা। বিয়ের আগে আমার সম্মান নিয়ে কেউ ভাবেনি, এখানে সেটা আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, আমার কথা আপনি চিঠিতে পড়েছেন, আজ দেখলেন। আমাকে কি আপনার গ্রহণীয় বলে মনে হচ্ছে? সরাসরি জিজ্ঞাসা করলাম। গ্রহণ তো করে পুরুষেরা, মেয়েদের তো সেটা মেনে নিতে হয়। আচ্ছা দেখুন, বিয়ের বাসনা আমার চলে গেছে, কিন্তু বাবাকে সন্তুষ্ট করতে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আচ্ছা, বুঝলাম। আপনাদের এখানে একটা অদ্ভুত আতঙ্কে রাত্রে ছড়িয়ে পড়েছে। মানুষ খুন হচ্ছে, অথচ কিভাবে এবং কে খুন করছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন? সে হাসলো। দুটোই, বিশ্বাস করি, অবিশ্বাসও। ঠিক ভগবানের বেলায় যা হয়ে থাকে। কিছু মনে করবেন না, কাল রাত্রে আপনি এই বাড়ির ছাদে ছিলেন। কেন? কাল রাত্রে এ বাড়ির ওপর দেখলাম ছাদে সাদা কিছু হাঁটছে, হয়তো সাদা শাড়ি পরা মহিলা। আপনি কি কাল সাদা শাড়ি পরেছিলেন? না, সাদা শাড়ি পরতে নিষেধ করেছেন বাবা, কিন্তু কথাটা আপনি ওকে বলেছেন? না। সে উঠে দাঁড়ালো। আমার মনে হয় দিনের আলো থাকতেই আপনার এখান থেকে চলে যাওয়া ভালো। ওকে বললেও উনি একই কথা বলবেন। কারণ জানতে পারি? যারা রহস্যজনকভাবে মারা গিয়েছেন তারা নাকি মৃত্যুর আগে রাতে সাদা কিছুকে অন্ধকারে হাঁটতে দেখেছিলেন। শিরশির করে উঠল মেরুদণ্ড। সেটাকে থামাতে বললাম, তাই নাকি? আপনার কি মনে হচ্ছে এটা নেহাতি গপ্প, কোনো কষ্ট কল্পনা? যা ঘটেছে তাই বললাম। এই সময় অরুণেশ্বরবাবু ফিরে এলেন। কি কথাবার্তা হলো? হ্যাঁ, আলাপ হলো। মা আমার বড় ভালো মেয়ে। বাবা, আমি এখন যেতে পারি? সে জিজ্ঞাসা করলো। এসো এসো মা, এসো। অরুণেশ্বরবাবু মাথা নাড়াতেই সে চলে গেল গাছপালার মধ্যে বাড়ির দিকে। অরুণেশ্বরবাবু বললেন, এখন আপনাকে কিছু বলতে হবে না, ফিরে গিয়ে ভেবে চিনতে জানালেই হবে। যদি আপত্তি থাকে তাহলেও জানাবেন। ঠিক আছে, তাহলে আমি তৈরি হয়ে নিই। সে কি কথা? স্নান টান খাওয়া টাওয়া না সেরে যাবেন? আপনি তো আমাদের অতিথি। ট্রেন পাবো তো? স্বচ্ছন্দে। বিকেল 3টের সময় জংশনের ট্রেন আছে, কার্তিক তুলে দিয়ে আসবে। তাই এখান থেকে 2:30 নাগাদ বের হলেই চলবে। ওই কথাই থাকলো। আচ্ছা, আমি একটু বেরোবো। আমি মাথা নাড়তে অরুণেশ্বরবাবু চলে গেলেন। বাগানটি বেশ বড়, ফলের গাছ ছাড়াও শাকসবজির চাষ হয়েছে। তাদের নধর চেহারা চোখের আরাম হয়। ঘুরে ঘুরে দেখছিলাম।
গাছে গাছে পাখি ডাকছে খুব। বাড়ির একপাশে গিয়ে পুকুরটাকে দেখলাম, মাছ আছে বলেই মনে হলো। ফেরার পথে গাছটা চোখে পড়ল, তার ডালে পাকা ফল ঝুলছে। আঙুরের আকৃতি ডাবল হলে যা দেখাবে, ফলগুলো সেই রকম টুকটুকে লাল হয়ে আছে। প্রচুর মৌমাছি ঘুরছে গাছটাকে ঘিরে। পাখিরা কিন্তু এই গাছে বসেনি। এই ফলের নাম কি জানি না, এরকম গাছও কখনো দেখিনি। মৌমাছিরা যখন আকর্ষণ বোধ করছে তখন নিশ্চয়ই মিষ্টি ফল। বিষ ফলের গাছ কেউ বাগানে রাখবে কেন? হাত বাড়িয়ে একটা পাকা ফল ছিঁড়ে সামান্য চাপ দিতেই রস গড়ালো। জিভ ঠেকাতে বেশ মিষ্টি লাগলো। ফলটা মুখে পড়লাম, রসে মুখটা ভরে গেল। তারপরে সমস্ত শরীরটা অদ্ভুত ঝিমঝিম ভাব ছড়িয়ে পড়ল। কোনোরকমের ফলটি বাইরে ফেলে দিতেই আমার সমস্ত ইন্দ্রিয় অসাড় হয়ে গেল। ঘাসের ওপর বসে পড়লাম আমি, আর বসাটাও টের পেলাম না। আমি তাকিয়ে আছি কিন্তু কিছুই দেখছি না। চিৎকার করছি কিন্তু শব্দ বেরোচ্ছে না। এমনকি আমার কানেও কোনো শব্দ ঢুকছে না, অথচ আমার আমার বোধ শক্তি নষ্ট হয়নি, হাত পা নাড়াতে পারছি না। কতক্ষণ পরে জানি না আমাকে নিয়ে হইচই পড়ে গেল। কার্তিক একটি লোককে সঙ্গে নিয়ে আমাকে একটা চেয়ারে বসিয়ে বাড়িতে নিয়ে এলো, বিছানায় শুইয়ে দিল যত্ন করে। তারপরে অরুণেশ্বরবাবু এলেন হন্তদন্ত হয়ে। ঘটনাগুলো যে ঘটছে তা আমি টের পাচ্ছি না, তো কিন্তু অনুমান করতে পারছি। চোখে দেখতে পাচ্ছি না, চোখ খুলেও কিন্তু ভাবতে ভালো লাগছে। পরে শুনেছি ডাক্তার এসেছিল, গ্রামের ডাক্তার। লোকটা ওষুধ খাইয়ে বমি করিয়েছিল অনেকটা। তারপরেই আমি মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলে দেখলাম আমি মশারির ভেতর শুয়ে আছি। ঘরে একটা হ্যারিকেন জ্বলছে, আর মশারির বাইরে একটা অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে। আমাকে চোখ ঘোরাতে দেখে মূর্তি ঘর থেকে বেরিয়ে গেল। ব্যাপারটা ভালো করে বুঝবার আগে আমার ঘুমে চোখ জড়িয়ে এলো। কিছুতেই জেগে থাকতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমি মশারির বাইরে চলে এলাম। দ্রুত বাইরে আসতেই সেই ছায়ামূর্তিটিকে দেখতে পেলাম ধীরে ধীরে হাঁটছে। আমি নিঃশব্দে তাকে অনুসরণ করলাম। মূল বালির ভেতর ঢুকে একটা সিঁড়ির ওপর পা রাখতেই একজন ওর সামনে এসে দাঁড়ালো। আজ আর ছাদে যেও না মা। না, আমায় বাধা দেবেন না বাবা। অতিথি অসুস্থ, কোনো রকমে প্রাণে বেঁচে গেছেন, ওর পাশে একজন থাকা দরকার। ওখানে বসে থেকে কোনো লাভ, কোনো উপকার লাগবো না বাবা, তাই না? বলে সে চলে গেল। অরুণেশ্বর বললেন, কার্তিক খেয়াল রাখিস, ভালো ঘুম হলে ঠিক হয়ে যাবে। আশেপাশে কোথাও কার্তিককে দেখতে পেলাম না। সিঁড়ি যখন জনশূন্য হলো তখন আড়াল থেকে বেরিয়ে এলাম। সে ছাদে গিয়েছে, নিশ্চয়ই গত রাতেও গিয়েছিল। যেভাবে সে ছাদে গেল তা তো স্বাভাবিক নয়। মনে হচ্ছে সেখানে যাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে উঠেছে। হাওয়া বইছে বাগানে, শব্দ হচ্ছে। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ছাদের দরজার কাছে চলে আসতেই তাকে দেখতে পেলাম। ছাদের ঠিক মাঝখানে বাবু হয়ে বসে আছে, কিন্তু মেরুদণ্ড টান টান, মুখ আকাশের দিকে। শূন্য বিশাল ছাদে এইরকম ভঙ্গিতে এই মূর্তিটি মোটেই লৌকিক বলে মনে হচ্ছিল না। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। সময় বয়ে যাচ্ছে। মিনিট 35 পরে সে মুখ নামালো। তারপর দুই হাতে মুখ রেখে দুকড়ে কেঁদে উঠল। মাথার উপর দিয়ে একটা নাম না জানা রাত পাখি চিৎকার করে উড়ে গেল। সে কাঁদছে, তার কান্নার শব্দ সে গোপন করার চেষ্টা করছে না। এই সময় সিঁড়িতে জুতোর আওয়াজ পেয়ে আমি দ্রুত সরে গেলাম। কোণের দিকে ফেলে রাখা ড্রামের আড়ালে যেতে না যেতেই অরুণেশ্বর বাবুকে দেখতে পেলাম। বড় বড় পা ফেলে ওর কাছে গিয়ে বললেন, কি হচ্ছে কি? হ্যাঁ, তুমি এভাবে কাঁদছো জানলে লোকটা তো তোমাকে বিয়ে করবে। ওর আগে 3 জনকে ভাগিয়েছ তুমি, এবার কথা দিয়েছিলে বাধ্য হবে। সে মাথা নাড়ল। না, আমি পারবো না, কিছুতেই পারবো না। না পারতেই হবে তোমাকে, আমি তো বেশি দিন বাঁচবো না। তখন শেয়াল কুকুরে তোমাকে ছিঁড়ে খাবে। আমার কর্তব্য আমি করে যেতে চাই। ওঠো, ঘরে গিয়ে শুয়ে পড়ো। না, ওরা আসবে, ওদের সঙ্গে কথা বলতে চাই। ওসব মনের ভুল, কেউ কখনো আসে না। তুমি নিজের মনের কথা বলো। শোনো, এরকম করলে তুই পাগল হয়ে যাবে। অরুণেশ্বরবাবু থামলেন, একটু ভাবলেন, তারপর বললেন, 10 মিনিটের মধ্যে তুমি ঘরে যাবে, এ আমার আদেশ।
জুতোর শব্দ তুলে অরুণেশ্বরবাবু নেমে গেলেন ছাদ থেকে। সে দাঁড়িয়েছিল একা। দূর থেকে বুঝতে পারলাম সে কাঁপছে, অসহায় এক কিশোরীর মতো, এখনই ভেঙে পড়বে বলে মনে হচ্ছিল। আমি দ্রুত তার কাছে গেলাম। সামনে দাঁড়াতেই সে তাকালো, ফিসফিস করে বলল, আমি এখন কি করব? আপনি যেমন থাকতে চান তেমনই থাকুন। সত্যি? তার মুখে হাসি ফুটল। তারপরে সে হাঁটতে শুরু করলো। দ্রুত গতিতে ছাদের এপাশ থেকে ওপাশে হেঁটে চললো। লক্ষ্য করলাম হাঁটার সময় সে ফিসফিসে কিছু বলছে। কি বলছে শোনার জন্য তার ছাদের প্রান্তে গিয়ে দাঁড়ালাম, কিন্তু সে যখন আমার পাশ দিয়ে হেঁটে গেল তখন অস্পষ্ট উচ্চারণ কিছুই বুঝতে পারলাম না। আমার সামনে নির্জন রাতের গ্রাম, কোথাও কোনো আলো জ্বলছে না, রাস্তা শুনশান। এই গ্রামে 3 জন মানুষ খুন হয়েছেন। এই গ্রামে 3 জন মানুষ খুন হয়েছেন, কিন্তু তাদের মৃত্যু রহস্য আজও অন্ধকারে। আঘাতের কোনো চিহ্ন মৃতদেহের শরীরে ছিল না। এটা কি করে সম্ভব? হঠাৎ কানে এলো, শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ? আমি যেমন আছি তেমন থাকবো। বলতে বলতে সে যেন ছাদের মাঝখানে গিয়ে বাবু হয়ে বসল। কিন্তু কার সঙ্গে কথা বলছিল সে? কোনো অশরীরীর অস্তিত্ব আমি বিশ্বাস করি না। ওর মনে কি? ওর মনকে একা থাকতে থাকতে নিজের জগৎ তৈরি করে নিয়েছে। ওর পাশে গিয়ে বসলাম। আপনি খুব একা? সে তাকালো, মাথা নাড়ল। হ্যাঁ। আমি বললাম, আপনাকে জীবন সঙ্গিনী পেলে আমি ভারী খুশি হব। হ্যাঁ হ্যাঁ। আপনি আপনি যেমন দেখছেন, আপনি যে বললেন যেমন আছি তেমন থাকতে পারবো, এরকম থাকলে আপনি মারা যাবেন। আমি বাঁচতে চাই না, কান্না জড়ানো শব্দে বলে উঠল সে। কেন? হাঁটুতে মুখ রেখে সে কাঁদতে লাগলো। এই সময় অরুণেশ্বরবাবুর গলা কানে এলো, তুমি নিচে যাও। বলার ধরনে এমনই কৃতিত্ব ছিল যে এক মুহূর্ত দেরি করা গেল না। আপনি অসুস্থ, এখানে থাকা আপনার উচিত হয়নি। যাকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে এসেছি তাকে জানতে চাওয়াটা নিশ্চয়ই অস্বাভাবিক নয়। তাই? বেশ, আপনার সিদ্ধান্ত জানতে পারি? উনি কেন, কি কারণে ছাদে এসে এরকম আচরণ করেন জানতে পারলে আমি সিদ্ধান্ত নিতে পারবো। সেটা না জানলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। বেশ, আপনাকে আর আটকাতে চাইছি না। ভোর ভোর একটা ট্রেন জংশনে যায়, সেটা ধরতে রাত 3টে নাগাদ আপনাকে বেরিয়ে পড়তে হবে। তৈরি হয়ে থাকবেন, কার্তিক আপনাকে পৌঁছে দেবে। কথাগুলো বলে তিনি নেমে গেলেন। আমি এখন একা ছাদে দাঁড়িয়ে, হাওয়ারা শব্দ তুলেছে। হঠাৎ সমস্ত শরীরে কাঁটা ফুটে উঠল। অরুণেশ্বরবাবু আমাকে আতিথ্য দিতে চান না। তাই রাত 3টে নাগাদ এই বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে হবে ট্রেন ধরতে। তখন চারপাশ অন্ধকার, রাস্তায় আরও একাকিত্ব। নেমে এলাম। 3টে বাজতে মাত্র কয়েক ঘন্টা বাকি। ঘুমটাও মাথায় উঠল। আমার কেবলই মনে হলো যাওয়াটা সুখের হবে না। ঠিক 3টের সময় দরজায় শব্দ এলো। কার্তিক এসে দাঁড়ালো। আমি তৈরিই ছিলাম, ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম। একটাও কথা না বলে কার্তিক আমাকে গেটের কাছে পৌঁছে দিল। দাঁড়ান, আপনাকে আমি এগিয়ে দেব। অন্ধকার ফুঁড়ে সে বেরিয়ে এলো। আপনি? হ্যাঁ, এই গ্রামে আমি চাই না আরেকটা খুন হোক। আমাকে কে খুন করবে? আর যদি করে তাহলে আপনি কি করতে পারেন? যারা খুন হয়েছিল তাদের সঙ্গে কোনো সঙ্গী ছিল না। চলুন। এ কি, আপনি যাবেন না, বড়বাবু রাগ করবেন। কার্তিক প্রতিবাদ করে। সে জবাব দেয় না। পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম, আপনি একা ফিরবেন কি করে? আপনার উচিত হয়নি আমার সঙ্গে আসা। এতদিন ধরে শুধু উচিত কাজগুলো মেনে নিয়েছিলাম, আজ না হয়। আমরা গ্রামের মাঝামাঝি চলে এসেছি। চারপাশে নিঝুম বাড়ি, কোথাও কেউ জেগে আছে বলে মনে হচ্ছে না। গ্রামের প্রান্তে এসে থামলাম।
দেখলেন দেখলেন কেউ কেউ দেখলেন কেন কিছুই হলো না? দেখলেন কেন কিছুই হলো না? এবার আপনি ফিরে যেতে পারেন। সে মাথা নাড়ালো। না, আপনাকে কুলতলির মাঠের পাশ দিয়ে যেতে হবে, চলুন। সেই ঝাঁকড়া গাছ, জঙ্গুলে পরিবেশ যখন ছাড়াচ্ছি তখন অন্ধকার অনেক পাতলা। যে মোড়ে এসে সাইকেলওয়ালা আমাকে নামিয়ে দিয়ে গিয়েছিল সেইখানে এসে বললাম, আর এগোতে হবে না, আমার জন্য অনেক কষ্ট করলেন। সে কথা না বলে হেঁটেই চলছিল। আমি দাঁড়ালাম। স্টেশন আর দূরে নেই, অনেকটা পথ আপনাকে ফিরতে হবে। হ্যাঁ, কিন্তু আপনাকে ট্রেনে তুলে দিয়ে আমি ফিরব। হ্যাঁ, সে কি? সে বললে, মন থেকে ভয়টাকে সরাতে পারছি না। আপনি অনর্থক ভয় পাচ্ছেন। না, যে তিনজন মারা গিয়েছে তারা আমাকে দেখতে এসেছিল। সমস্ত কথা জানার পর আপনার মতো রাজি না হয়ে ফিরে গিয়েছিল। প্রত্যেকেই গভীর রাতে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। এবার আমি মরিয়া হলাম। আপনাকে আমি কিছুতেই এখানে মরতে দেব না। হাঁটতে হাঁটতে সে বলছিল, কেন কেন তাদের মরতে হয়েছিল? শুধু প্রত্যাখ্যান করার কারণে? কিছুটা, আর বাকিটা তারা অনেক কিছু জেনে গিয়েছিল। সে বলল, সেই জানাটা বাইরে প্রচারিত হোক তা কাম্য ছিল না। কার কাছে? আমি ঠিক জানি না, আমার কাছে কোনো প্রমাণ নেই। আমরা স্টেশনে পৌঁছে গেলাম। টিকিট ঘর এই ভোরে বন্ধ, সূর্য এখনো ওঠেনি। এসে বললাম, আপনার কোনো চিন্তা নেই, এখানে আপনার গ্রামের ছায়া পড়বে না। সে মাথা নাড়ল। বললাম, অরুণেশ্বরবাবু নিশ্চয়ই খুব রাগ করবেন আপনার ওপর। আমি পরোয়া করি না। কি করবে? বড়জোর খুন করবে। হ্যাঁ, এ কি কথা বলছেন আপনি? উনি তো আপনাকে সংসারই করতে চান। সে ঠোঁট কামড়ালো, তারপর বলল, হ্যাঁ, বিধবা হওয়ার পর মামার বাড়ি ফিরে গেলে ওরা ভালো মনে নিতেন না, ঠিক, কিন্তু আমি কি বেওয়ারিশ ছিলাম? মেয়ের মতো তিনি চোখের কাছে রেখে দিলেন সবার বাহবা পেতে, অথচ প্রতি রাত্রেই নিয়ে বিনিয়ে বলে গেছেন কত কথা। তিনি কত একা, কতদিন নারী সঙ্গ পাননি। রাতের পর রাত তাকে ঠেকিয়ে রেখেছি। আমাকে লোভ দেখিয়েছেন, পুত্রবধূকে বিয়ে করা যায় না, কিন্তু দুজনের শরীরকে তো তৃপ্ত করা যায়। যখন কিছুতেই রাজি হলাম না, রাত নামতেই ছাদে চলে যাই, তখন বললেন, তোমায় বিয়ে দেব, বিয়ের পর তুমি আমার বৌমা থাকবে না, তখন তোমাকে ঋণ শোধ করতে হবে। আমি মেনে নিলাম, কিন্তু তিনজন পাত্র যখন আমার চেহারা দেখে সম্মতি জানালেন, তখন আমাকে সত্যি কথাটা বলতে হলো। শোনার পর প্রত্যেকেই সিদ্ধান্ত বদলেছিলেন। কেন? বিয়ে হয়ে গেলে তো আপনাকে ওই বাড়িতে থাকতে হতো না? আসতে হতো, কারণ তখন ওটা আমার বাপের বাড়ি হয়ে যেত, আর উনি ঠিক আমাকে আসতে বাধ্য করতেনই। আপনার ট্রেন আসছে, ট্রেনে উঠে টিকিট কাটবেন। এরপর ফিরে গেলে কি হবে বুঝতে পারছেন? আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার সঙ্গে আসতে পারেন। সে মাথা নাড়ল। অসম্ভব, আমি পারবো না, ওই বাড়ি ছেড়ে আমি যেতে পারবো না। মাত্র একটা রাত, পাশে অনেক মানুষ, তবু একটা রাত ধরে তাকে দেখেছিলাম। ওই বাড়ির ছাদে গেলেই তাকে দেখতে পাই, হোক সে কল্পনায়, তবু পাই তো। ট্রেনের জানলায় উঠে বসে তাকে দেখলাম। সবে ওঠা রোদ গায়ে মেখে মাথা নিচু করে হেঁটে চলেছে খেয়ালির দিকে। হঠাৎ মনে হলো অরুণেশ্বরবাবুর শত্রু কি তার মৃত সন্তান, যাকে এই জীবনে তিনি কখনোই হারাতে পারবেন না। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।